হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা ক্লাস 3-র দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন প্রস্তুতির জন্য গণিত বিষয়ের উপর একটি প্রশ্নের সেট সমাধান করব। আর তোমরা যারা এর আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে পরপর সেগুলি দেখে নিতে পারো। এর দ্বিতীয় পরীক্ষার অনেকগুলি ভিডিও দেওয়া রয়েছে। আর যারা ট্যালেন্ট সার্চ পরীক্ষার ভিডিও দেখতে চাও, সেগুলিও দেওয়া রয়েছে, চাইলে প্লেলিস্টে গিয়ে পরপর দেখে নিও। দেখো, প্রথমে সঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও। কয়েকটা বলেছে 6 জোড়া কলা হলো 10টি, 11টি, 12টি, 13টি। কোনটা ঠিক? দেখো, 1 জোড়া মানে হচ্ছে 2টো, তাহলে 6 জোড়া হলে তাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 6 দুগুণে 12টি। তাহলে এখানে উত্তর হয়ে যাবে এইটা। কয়টা দেখো, জোড় সংখ্যাটি হলো 47, 49, 50 নাকি 51। দেখো, জোড় সংখ্যা বলেছে, জোড় সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাগুলিকে 2 দিয়ে ভাগ করা যায়। এখানে দেখো, এই 50কে শুধুমাত্র 2 দিয়ে ভাগ করা যাবে। বুঝতে পেরেছ? তাহলে এইটাই হবে উত্তর। গয়টা দেখো, একটি পিঁপড়ের 6টি পা হলে 3টি পিঁপড়ের কটি পা হবে? একটার যদি 6টা পা হয় তাহলে 3টে গুণ করে দাও, 6 আর 3, 3 6 18টি। এখানে উত্তর হয়ে যাবে এইটা। আচ্ছা, ঘরটা দেখো, এখানে একটা গোল ছবি দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? চিত্রটি হলো বর্গাকার, আয়তকার, বৃত্তাকার নাকি ত্রিভুজাকার। তাহলে এই যে গোল চিত্রটি রয়েছে, এটাকে কি বলে? এর একটা নাম রয়েছে। এই গোলগুলোকে বলা হয় বৃত্তাকার, মানে এই উত্তরটা। বুঝতে পেরেছো? উমারটা দেখো, 13কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 0, 1 নাকি 2, কোনটা হবে? তাহলে তোমরা কি করবে? 13কে ভাগ করবে 2 দিয়ে, দেখবে নিচেতে ভাগশেষ বলতে নিচেই যেটা রয়ে যায় অবশিষ্ট, সেটাকে বলা হয়। এখানে উত্তর হয়ে যাবে এই 1। দেখো, আমি এখানে দেখাচ্ছি। মনে করে এই 13, তাকে ভাগ করব 2 দিয়ে। 2-এর ঘর নামতা গুনে গুনে যাও, দেখো 6 2 12, 7 ধরলে 14 হয়ে যাবে, কিন্তু এখানে 13 আছে, তাহলে সেটা আমরা ধরবো না। এবার যদি বিয়োগ করি, দেখো 2 থেকে 3, 1 গেঁটে এদিকটা মিলে গেছে, তাহলে এই যে 1 রয়ে গেল, এটাই হচ্ছে ভাগশেষ। বুঝতে পেরেছ? 2-এর দাগেরগুলি দেখো, শূন্য স্থান পূরণ করো। কয়েকটা ভাগশেষ ড্যাশ অপেক্ষা ছোট হয়। দেখো, এই যে এইখানেতে আমি যদি ভাগটা করেছি, ভাগশেষ কোনটাকে বলে? এই নিচে যেটা রয়ে গেছে এইটা। বলেছে এইটা কার থেকে ছোট হয়? এই সংখ্যাটির থেকে, মানে এইখানে যেটা থাকে তাকে কি বলে? ভাজক। তাহলে এখানে লিখতে হবে ভাজক। সব সময় জানবে ভাজকের থেকে ভাগশেষ ছোট হতেই হবে। যদি ছোট না হয় তাহলে ভাগটা আমরা তখনও করতে পারবো। কয়টা দেখো, এই চিত্রটিতে ত্রিভুজ পেলাম ড্যাশটি। আচ্ছা, এখানে কটা ত্রিভুজ আছে গুনে দেখো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4টে হলো। এইবার আমরা যদি এইখান থেকে এই গোটাটাকে একটা ধরি, দেখো এখান থেকে শুরু করে এই দিকটা 5টা, আবার এই দেখো এই দিকে একটা 6টা, দেখতে পেয়েছো? আবার যদি এই দিকটা ধরি, দেখো 7টা, আর উপরের দিকটা হলে এখান থেকে 8টা, তাহলে মোট 8টা ত্রিভুজ। গয়টা দেখো, একটি ত্রিভুজের বাহুর সংখ্যা ড্যাশটি। তাহলে আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকি, বুঝতে পারবে। দেখো, এই ধরনের হয়, 3 কোণ আছে। বাহু কোণগুলোকে বলা হয় এই লাইনগুলোকে, এই 1, 2, 3টে, দেখতে পেয়েছো? তাহলে ত্রিভুজের বাহুর সংখ্যা হয় 3টি। 3-এর দাগেরগুলি দেখো। এবার নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়েকটা পাড়ার স্বাধীনতা দিবস অনুষ্ঠানে পুষ্পিতা বন্ধুদের সঙ্গে গেছে। 63 জন এসেছেন এবং 9টি সারিতে বসবেন। প্রত্যেক সারিতে কতজন বসবে হিসাব করি। তাহলে দেখো, মোট ছিল এই 63 জন। 9 জন করে বসবে প্রত্যেক সারিতে। আমাদের বলেছে যে কতজন বসবে হিসাব করি। তাহলে কি করবে? ভাগ করে দেব কত দিয়ে? এই যে 9 দিয়ে। তাহলে 9টা সারি 63 জন,
ভাগ করে দিলেই বেরিয়ে যাবে যে এক একটা শাড়িতে কতজন করে বসেছিল। তাহলে 9-এর ঘর নামতাটা এবার গুনে গুনে দেখো। 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 34, 5 9 45, 6 9 54, 7 9 63। দেখো 63 আছে, তাহলে এখানে 7 দিলে মিলে যাবে। তাহলে এইটা কিন্তু উত্তর হয়ে গেল। এই যে বলেছে প্রত্যেক শাড়িতে কতজন বসবে হিসাব করি, তাহলে উত্তর লিখতে হবে প্রত্যেক শাড়িতে 7 জন বসবে। কয়টা দেখো, একটা টাকা পয়সার বিয়োগ দিয়েছে। 69 টাকা 80 পয়সা, 37 টাকা 90 পয়সা বিয়োগ করব। তো বিয়োগের সময় আমরা কি জানি, উপরের সংখ্যা ছোট হলে ধার নিতে হবে সাইড থেকে। বুঝতে পেরেছ? তাহলে দেখো এখানে আছে 90, ওপরে আছে 80, ছোট, এখান থেকে ধার নেবো, 1 টাকা ধার নিয়ে নেবো। তাহলে এখানে কত থাকবে, 69 থেকে 1 চলে গেলে 68, 6 10 8। এবার ওই যে 1 টাকাটা নিয়েছি, এখানে কিন্তু পয়সা আছে, তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাকে পয়সায় লিখতে হবে। 1 টাকা মানে কত, 100 পয়সা। বুঝতে পেরেছ? তাহলে এইবার আমাদের নিয়ম হচ্ছে এই দুটোকে একসাথে যোগ করে তারপর 90 বিয়োগ করব সেখান থেকে। তাহলে 100 আর এই 80 দুটোকে যদি আমরা যোগ করি কত হবে বলো তো, 180। আমি এখানে লিখে দিচ্ছি 180। তাহলে এই 180 থেকে 90 বিয়োগ, দেখো 0 0 0 নেমে যাবে। এবার এই 9 থেকে 18, 9 পর 10 11 12 13 14 15 16 17 18, 9 গিটে হাতে 1 থাকবে, 1 আর 1 মিলে যে 0, তাহলে এটা হলো কত, 90 পয়সা। তো এইগুলো কিন্তু তোমরা ভালো করে শিখে নেবে, এই ধার কিভাবে নিতে হয়। এখান থেকে টাকা নিলাম, এখানে পয়সা করতে হলো। বুঝতে পেরেছ? এবার এই দিকটা দেখো, 7 উপরে আছে 8, 7 থেকে 8 ক গিঁটে, 1 গিঁটে। এবার দেখো 3, 3 থেকে 6, 3 পর 4 5 6, 3 গিঁটে, 31। এটা হয়ে যাবে টাকা, টাকা ছিল টাকা, পয়সা ছিল পয়সা। তাহলে উত্তর কত হলো দেখো, 31 টাকা 90 পয়সা। বুঝতে পেরেছ? এবার গয়েরটা দেখো, প্রতিটি ঘড়ির দাম 8 টাকা হলে 95টি ঘড়ির মোট দাম কত? তাহলে এক একটা ঘড়ির দাম 8 টাকা করে, ঘড়ি কিনেছে কটা, 95টা। তাহলে কত টাকা হবে, গুণ করে দেবো, যেহেতু সমান সংখ্যায় বাড়ছে। 95কে 8 দিয়ে গুণ, এই 9 10 5 95, 8 দিয়ে গুণ, 5 8 40, 0 হাতে 4, 8 9 72, আর এই 4 73 74 75 76, 7 10 6 76। তাহলে দেখো মোট ঘড়ির দাম বেরিয়ে গেছে 760 টাকা। এবার এখানে লিখতে বলেছে যে ঘড়ির মোট দাম কত, তাহলে লিখব যে 95টি ঘড়ির মোট দাম 760 টাকা। এবার 4-এর দাগেরগুলি দেখো, সমস্যাগুলির সমাধান করো। কয়ের একটি তাকে বই আছে 5টি, প্রতিটি বইয়ের দাম 175 টাকা হলে সব বইয়ের দাম কত হবে? তাহলে দেখো এখানেও কিন্তু গুণ করব, সমান সংখ্যায় বাড়ছে। একটা তাকে বই আছে 5টা, আর 175 টাকা হলে বলেছে প্রতিটি বইয়ের দাম, তাহলে ওই সব বইগুলির দাম কত? এই 175, কটা বই ছিল, 5টি, তাহলে 5 দিয়ে গুণ করব। 5 5 25, 5 হাতে 2, 5 7 35, আর 2 37, 37 7 হাতে 3, 5 1 5, আর এই 3 8, তাহলে 875 টাকা। দেখতে পেয়েছো? উত্তর লিখতে হবে সব বইয়ের দাম 875 টাকা। কয়েকটা দেখো, মিতার কাছে 65 টাকা 50 পয়সা ছিল, সে বাজারে এসে 40 টাকা 50 পয়সা খরচ করলো, তার কাছে এখন কত টাকা কত পয়সা আছে? তাহলে দেখো সে এত টাকা নিয়ে গেছিলো, এই টাকাটা খরচ করে দিয়েছে, খরচ করেছে মানে কি তার কাছে আর থাকবে না, তার কাছ থেকে চলে গেল। তাহলে তার কাছে কত টাকা আর আছে, সেই জন্যই
এইটা থেকে এটাকে বিয়োগ করব, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। দেখো আমি এখানে টুকে নিয়েছি, এবার বিয়োগটা করব। শূন্য, এখানে কিন্তু কোনো ধার নেবার দরকার নেই। দেখো 50-50 মিলে গেছে, তার মানে দুটোই শূন্য হয়ে যাবে বিয়োগ করলে। বুঝতে পেরেছো? তাহলে এখানে পয়সাটা লিখতেও পারো, না লিখতেও পারো। তাহলে এই দিকটা শুধু আমরা বিয়োগটা করবো। দেখো এখানে 0, এখানে 5, তাহলে 5টা নেমে যাবে। 4 থেকে 6, 4-এর পর 5, 6, 2 গিঁটে 2 টাকা। তাহলে তার কাছে আর পড়ে রয়েছে কত? এই 25 টাকা শুধু। দেখতে পেয়েছো? বলেছে তার কাছে এখন কত টাকা কত পয়সা আছে। তাহলে এখানে লিখতে হবে তার কাছে এখন 25 টাকা আছে। পরেরটা দেখো, ক্লাসে দিদিমণি 285টি খাতা নিয়ে এলেন, প্রত্যেককে 7টি করে খাতা দেবেন, কতজনকে খাতা দিতে পারবেন? কতগুলি খাতা দিদিমণির কাছে পড়ে থাকবে হিসাব করো। তাহলে মোট খাতা এতগুলো, এক একজনকে দিচ্ছে কত করে? 7টা করে, তাহলে সমান সংখ্যায় দিচ্ছে। তাহলে আমরা কি করব? এই 285কে 7 দিয়ে ভাগ করে দেব, যে উত্তরটি হবে তাহলে সেই ততজনকে আমরা খাতা দিতে পারবো। বুঝতে পেরেছো? আর ভাগটা কিন্তু মিলবে না, নিচয়ই অবশিষ্ট রয়ে যাবে, সেইগুলিই পড়ে থাকবে। তাহলে দেখো এই 285 তাকে ভাগ করব কত দিয়ে? 7 দিয়ে। তা দুটো সংখ্যা তাহলে হচ্ছে 28, 7-এর ঘর নামটা গুনে দেখো, 4 7 28 মিলে যাচ্ছে। এবার দেখো 5টা আছে, 5টা নামাবো। তো 5-এর ছোট হয়েছে দেখো 7-এর থেকে, তাই তো? কিন্তু আর সংখ্যা নেই যে আমরা নামাবো। তাহলে কি করব আমরা? এখানে একটা 0 দিয়ে 7 0 0 বিয়োগ করলে 5টাই রয়ে যাচ্ছে নিচে। তাহলে এইখানে কিন্তু আমাদের উত্তর হয়ে গেছে। দেখো এই 40 জনকে, এই যে বলেছিল কতজনকে খাতা দিতে পারবে, তাহলে উত্তর হবে এই 40 জনকে। আর বলেছিল যে দিদিমণির কাছে পড়ে থাকবে কতগুলি খাতা, এই দেখো নিচে 5 রয়ে গেছে, তাহলে 5টি খাতা পড়ে থাকবে। তাহলে উত্তরটা এইভাবে লিখে দেবে, 40 জনকে খাতা দিতে পারবেন। আর একটা উত্তর লিখতে হবে, দিদিমণির কাছে পড়ে থাকবে 5টি খাতা। এই যে 5টা ছিল। বুঝতে পেরেছো? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।